এখানে যাতে কোনো ইনফেকশন পরবর্তীকালে অস্ত্রোপচারের পরে না হয়, তাকে আমরা বাড়ি পাঠিয়েছি। এরকম একাধিক কেস আমরা করেছি। বীরভূম থেকে কেউ এসছে, কেউ উত্তর 24 পরগনা থেকে এসছে, কেউ জলপাইগুড়ি থেকে এসছে, কেউ কুচবিহার থেকে এসছে, কেউ বর্ধমান থেকে এসছে। আমরা খালি হাতে ফেরাইনি। আজকে যে সেবাশ্রয়ের এই কর্মযজ্ঞ বা কর্মসূচি শুরু হলো, মহেশতলার ক্ষেত্রে দুটো মডেল ক্যাম্প আমরা করেছি। একটাই নুঙ্গিতে হয়েছে, একটা বাটায় হয়েছে। এবং অন্যান্য বিধানসভার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিধানসভায় ডেডিকেটেড একটা করে মডেল ক্যাম্প করছি। আমরা 7 দিন করে এক একটা বিধানসভায় ক্যাম্পগুলো করব। এবং 7 দিন পরে, যেমন আজ থেকে শুরু হলো মহেশতলায়, আজ থেকে মহেশতলায় চলবে 7 দিন। তারপর 8 তারিখ থেকে চলে যাবে মিটিয়াবুরুজে। এবার মিটিয়াবুরুজে 7 দিন চলবে, তারপর চলে যাবে 7 দিন বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে বজবজে, বজবজের পর চলে যাবে বিষ্ণুপুরে, বিষ্ণুপুরের পর চলে যাবে সাতগাছিয়া, সাতগাছিয়ার পর চলে যাবে ফলতায়। একদম শেষে আমরা করব ডায়মন্ড হারবার। আগে ডায়মন্ড হারবার দিয়ে শুরু করেছিলাম, এবার ডায়মন্ড হারবারে আমরা শেষ করছি। এবং 22 তারিখ এই কর্মসূচি শেষ হবে। 23 তারিখ সরস্বতী পুজো, আর 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই 5 দিন টানা, একদিন গ্যাপ দিয়ে, খালি সরস্বতী পুজোর দিনটা সবাইকে ছুটি দিয়ে, মধ্যেখানে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2-3 দিন গ্যাপ আছে। এছাড়া টানা 2 মাসে কর্মসূচি চলবে। এবং যে 5 দিন আমি বললাম, 24, 25, 26, 27, 28, প্রত্যেকটা মডেল ক্যাম্প অ্যাক্টিভ থাকবে। অনেক সময় অনেক রুগীরা আসে যাদের আবার 10 দিন, 15 দিন, 20 দিন পরে বা 1 মাস পরে ডাক্তারবাবুদের কাছে আরেকবার দেখাতে হতে পারে। ডাক্তারবাবুরা তাদের উপদেশ দেয় বা পরামর্শ দেয় যে ফলো আপের জন্য আপনারা 1 মাস পর আবার আসবেন, যে ওষুধগুলো দিয়েছে তাতে ব্যথা কমেছে কিনা, কোনো যদি সমস্যা থাকে সেগুলো সমাধান হয়েছে কিনা, মিটেছে কিনা। তো ফলো আপ ক্যাম্প হিসেবে আমাদের এই 5 দিন 7টা বিধানসভায় 5 দিন ধরেই ক্যাম্প চলবে এবং 28শে জানুয়ারি অবধি এই কর্মসূচি চলবে। এবং আমি যেগুলো বললাম, যে বেসিক যে আমরা সেটআপটা রেখেছি, আপনারা যদি গিয়ে দেখেন, সেখানে পোর্টেবল এক্সরে থেকে শুরু করে, সেরোলজি টেস্ট থেকে শুরু করে, ইসিজি থেকে শুরু করে, ডেঙ্গুর যে টেস্ট প্রক্রিয়া থেকে শুরু করে, এগুলো অন্য ক্যাম্পেও রয়েছে। কিন্তু মডেল ক্যাম্পে ডেডিকেটেড 10-12 জন স্পেশালিস্ট ডাক্তার আমরা রেখেছি, যেখানে যার যা সমস্যা হবে। আই চেক আপের ব্যবস্থা রয়েছে। আগের বার সেবাশ্রয়ে যাদের পাওয়ারের সমস্যা ছিল, যে চোখে দেখতে অসুবিধা হয়, চশমার প্রয়োজনীয়তা রয়েছে, আমরা এরকম প্রায় 40,000 লোককে, 40,000 আমরা বিনামূল্যে, বিনা পয়সায় চশমা তৈরি করে দিয়েছি। এবং তাদের একজনকেও চশমাটা নিতে আসতে ক্যাম্পে হয়নি, আমাদের প্রতিনিধিরা গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে সেই চশমা। এটাই ডায়মন্ড হারবার মডেল। যে আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী যখন বোধ করেছি যে কারোর কোনো প্রয়োজনীয়তা রয়েছে, এটাই তো একটা জনপ্রতিনিধির কাজ। সুতরাং আমি চেষ্টা করেছি, যেভাবে মানুষ আমাকে ভালোবাসার ঋণে ডায়মন্ড হারবারের মাটিতে আবদ্ধ করেছেন, আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ। এবং আমি এটা বারবার বলি যে আমার জন্মভূমি কালীঘাট, দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমার কর্মভূমি এই ডায়মন্ড হারবারের মাটি। ঈশ্বর যদি মৃত্যুর পরে কোনোভাবে বিলীন না করে দেয়, তাহলে বারবার আমি মাটিতেই ফেরত আসার কথা ভাববো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছি। আপনাদের সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা ভিতরে গিয়ে একবার মডেল ক্যাম্পটা দেখুন। সেখানে বিশেষ করে এক্সরে সেকশনটা এবার আমরা পুরো আলাদা করে দিয়েছি, রেডিয়েশনের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। ওয়েটিং এরিয়া আলাদা করা হয়েছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে, কারোর কোনো রকম সহায়তা থাকলে একটা হেল্প ডেস্ক করা হয়েছে, আলাদা ফার্মাসি করা হয়েছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে। এবং সেখানে ইএনটি থেকে শুরু করে, ডেন্টিস্ট থেকে শুরু করে, কার্ডিওলজি থেকে শুরু করে, যার যা প্রয়োজনীয়তা রয়েছে সব আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করছি। আগের বার আমরা প্রথম শুরু করেছিলাম, আমরা অনেক কিছু এই 60 দিন 70 দিনে শিখেছি। প্রায় 2.5 মাস ক্যাম্প চলেছিল, 2 জানুয়ারিতে শুরু হয়েছিল এবং প্রায় 2.5 মাস ধরে এই ক্যাম্প চলেছিল। 75 দিনে আমরাও কাজ করতে করতে শিখেছি। এবং সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে, সেই কাজ থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যতটুকু পেরেছি এবার সেই সংশোধনগুলো করে। সরাসরি দেখছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেবাশ্রম কর্মসূচি, স্বাস্থ্য পরিষেবার সেই কর্মসূচিতে ছিলেন। এর পাশাপাশি একবার সরাসরি দিল্লিতে নজর রাখতে হবে, কারণ শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আজ দিল্লিতে। আর এই অধিবেশনে বিরোধীরা এক কাট্টা হয়ে রয়েছে এসআইআর নিয়ে সুর চড়াবে বলে। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের এক হাত নিলেন, বললেন সংসদ ড্রামা করার জায়গা নয়। ड्रामा करने के लिए जगह बहुत होती है,
जिसको करना है करते रहें, यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए। यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो आपकी नीयत होनी चाहिए। हो सकता है राजनीति में नेगेटिविटी कुछ काम आती होगी, लेकिन अल्टीमेटली नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए। कि पिछले कुछ समय से सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है, या तो पराजय की बौखलाहट करने को निकालने के लिए उपयोग किया जा रहा है। इतनी एंटी इनकम्बेंसी है कि वो वहां जनता में जा नहीं पा रहे हैं और इसलिए सारा गुस्सा या सदन में आकर के निकालते हैं और सदन को अपने उस राज्य की राजनीति के लिए इस्तेमाल करने की नई परंपरा को कुछ दलों ने जन्म दिया है कि पिछले 10 साल से ये जो खेल खेल रहे हैं, देश स्वीकार नहीं कर रही है इन पद्धतियों को। तो अब थोड़ा बदलें, अपनी रणनीति बदलें। मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए। सांसदों के हकों पर तराप मत लगाइए। अपनी निराशा और अपने पराजय पे सांसदों को बलि मत बनाइए। मैं आशा करता हूं कि इन जिम्मेवारियों के साथ हम सब चलें। এবং এরই পাশাপাশি নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন এই অধিবেশনে কেন্দ্রের শাসক দল বা এনডিএ একটু এগিয়ে থেকে শুরু করবে। তার কারণ এর ঠিক আগে বিহার বিধানসভা ভোটে বিপুল ভোটে জয় এবং সেই বিহার বিধানসভা ভোটের প্রসঙ্গ তিনি তুলে আনলেন আজ সংসদ শুরু হওয়ার আগেও, এবং সেখানে সেই প্রসঙ্গ তুলে এনে তিনি আবার বিরোধীদের বার্তা দিলেন যে পরাজয়ের হতাশা সংসদে টেনে আনবেন না। विपक्ष भी अपना दायित्व निभाएं, चर्चा में ऐसे मुद्दे उठाएं, मजबूत मुद्दे उठाएं, पराजय के निराशा में से बाहर निकल करके आए। और दुर्भाग्य है कि एकाध दो दल तो ऐसे हैं कि वो पराजय भी नहीं पचा पाते। बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। लेकिन मेरा सभी दलों से आग्रह है, पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। व्हाट इज स्टॉपिंग द गवर्नमेंट? अगर 40 लोग की मौत हुआ है, इसमें अगर चर्चा चाह रहे हैं ऑपोजिशन पार्टीज, आपको लगता है ये ड्रामा है? पहलगाम पे अगर चर्चा चाह रहे हैं, ये ड्रामा है? दिल्ली ब्लास्ट पे अगर कोई चर्चा चाह रहा है, ये ड्रामा है? बंगाल के जितने भी फंड्स आप रोक के रखे हो, मनरेगा से लेके जल जीवन मिशन, आवास, रास्ता, 2 लाख करोड़ का ड्यू है गवर्नमेंट का। 2 लाख करोड़, 1,94,000 करोड़। ये फिगर नोट कर लीजिए। ये ड्रामा है? ये हक का पैसा है? किसी का मामा का पैसा है क्या? तो लोग डिस्कशन नहीं मांगेंगे तो कौन मांगेगा? मैं इस मिट्टी से चुना हुआ एक सांसद हूं। मेरा जिम्मेदारी नहीं है मेरा लोगों को जवाब देने का कि 5 साल में मैंने क्या किया, मैंने क्या उठाया? अगर 40 लोग मारे गए हैं बीजेपी के कारण, चीफ इलेक्शन कमिश्नर के कारण, इलेक्शन कमिश्नर के कारण, तो जवाब नहीं देगा पार्लियामेंट को? हम लोग पहले से कह रहे थे कि 2 महीना में एसआईआर नहीं हो सकता। कल आपने देखा होगा फिर से 7 दिन बढ़ा दिया गया। भाई ये क्या दर्शाता है? ये क्या दर्शाता है? जो तृणमूल कह रहा था या ऑपोजिशन के लोग कह रहे थे वही आप कर रहे हो। भाई किस चीज का ईगो? आप 6 महीना लगा के करिए, कोई दिक्कत नहीं है। आप 1 साल लगा के करिए, कोई दिक्कत नहीं है। हम एसआईआर के खिलाफ नहीं है, लेकिन डोंट ट्विस्ट एंड ट्विक माई स्टेटमेंट। द वे एसआईआर इज बीइंग इंप्लीमेंटेड, वी आर अगेंस्ट दैट मेथड एंड मैकेनिज्म। कि बीएलओस को आप लगा रहे हो, उनके पास कोई ट्रेनिंग नहीं है। बीएलओ का जो ऐप है वहां पे डिजिटाइज वोटर लिस्ट नहीं है।
बीएलओ को बोल दे रहे हो भाई आज के अंदर सब डिजिटाइज करना पड़ेगा। आपके तरफ से ना कोई ट्रेनिंग दिया गया है, ऐप में जो टेक्निकल ग्लिचेस आ रहे हैं उसको एड्रेस नहीं किया गया है, बीएलओस को पहले से ब्रीफ नहीं किया गया है, और 2002 के जो डिजिटाइज लिस्ट है वो भी कई जगह पे अवेलेबल नहीं है। तो ये किसका फेलियर है? ये तो स्टेट का फेलियर नहीं है, ये इलेक्शन कमीशन का फेलियर है। तो इस पे अगर कोई चर्चा चाहता है तो वो ड्रामा है। मैं अगर अपना इन्यूमरेशन फॉर्म भर रहा हूं, चीफ इलेक्शन कमिश्नर और सेंट्रल गवर्नमेंट एक अंडरटेकिंग दे दे 140 करोड़ लोगों को कि एसआईआर होगा, इसके बाद कोई भी फर्जी वोटर अगर होगा तो द गवर्नमेंट ऑफ द डे विल रिजाइन, लेट देम गिव एन अंडरटेकिंग, अकाउंटेबिलिटी रहे। हम नहीं मांगेंगे एसआईआर पे डिस्कशन, हो गया भाई। अकाउंटेबिलिटी तो देना पड़ेगा। आपने यही कहा ना कि 10 दिन में 50 दिन में, प्रधानमंत्री ने यही कहा था जब नोटबंदी अनाउंस हुआ, तब तो यही कहा था कि 50 दिन मुझे समय दीजिए, अगर काला धन मैं हटा नहीं पाया तो देश के जिस चौराहे में मुझे ले जाके आप जो सजा देना चाहे वो दे देना। आज कितना दिन हो गया? वो 50 दिन मांगे थे, आज 3650 दिन हो गया। काला धन खत्म हुआ? 3650 दिन। और यही सरकार है जो जवाब देना नहीं चाहते। भाई जवाब तो देना पड़ेगा। দেওয়া হয়, সিরিয়াল মেনটেন করা হয়, কার্বন কপির একটা কপি যারা এক্সাম দিয়েছেন তারা হাতে করে বাড়ি নিয়ে আসে। তার মানে পার্থ চ্যাটার্জির জেল খাতটাতে সমাধান হয়নি, মানিক ভট্টাচার্য সহ জীবন সাহাদের জেল খাটাতে বা এসপি সিনহা, কল্যাণময় গাঙ্গুলি সহ যারা যারা জেল খাটলেন তারপরেও এদের শিক্ষাও হয়নি, সমাধানও হয়নি। সমাধান একটা, যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সরুফাটের হাকিমনগর দিয়ে পালাচ্ছে, একইভাবে আগামী নির্বাচনে ভাগ মমতা ভাগ, নো ভোট টু মমতা। দিস ইজ দ্য অনলি সলিউশন টু সেভ এডুকেটেড আনএমপ্লয়েড youth in Bengal in question of recruitment. এটা নিয়ে কি কোনো মামলা বা পরীক্ষার্থীরা যদি এগিয়ে আসেন তারা লড়তে পারেন, কারণ মামলা তখনই যারা এফেক্টেড হবেন তারাই করবেন, বা কোনো চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকেও তারা জনস্বার্থের মামলা করতে পারেন, আর যারা ভিকটিম হলেন তারা করতে পারেন। তাদের যদি লিগ্যাল সাপোর্ট দরকার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কার্যত অনেকেই জানেন, আমাকে বললে ওরা যে লয়ার প্রোভাইড করবে তার ফিজ আমি অ্যারেঞ্জ করে দেবো। আর ওরা যদি লয়ার প্রোভাইড করতে বলে আমি নিশ্চিতভাবে আমার পরিচিত সিনিয়র লয়ারদের, ভালো লয়ারদেরকে আমি অ্যাপ্রোচ করব। বলছি যে আপনি বললেন যে পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছে বা অন্যান্যরা গিয়েছে, কিছু লাভ হয়নি। সেন্ট্রাল এজেন্সির একটা গড়িমসি বারবার আপনি উত্থাপন করছেন। সেন্ট্রাল এজেন্সি ছিল বলেই আজকে পার্থ চ্যাটার্জিরা 3 বছর জেল কেটেছে। সেন্ট্রাল এজেন্সি তারা এতটা করেছিল বলেই যেটুকু 1.5-2 বছর 3 বছর জেল খাটছেন। প্রাচীরে ঝুললেন জীবন সাহা, পুকুরে মোবাইল ফোন ফেললেন, সমস্ত উদ্ধার সেন্ট্রাল এজেন্সি করেছে। যতটুকু হয়েছে সেন্ট্রাল এজেন্সি হয়েছে। এই সব রিক্রুটমেন্ট স্ক্যাম অনেক দিনের ছিল, কিন্তু এখন গত 3-4 বছর 5 বছরে যেটুকু মিনিমাম পানিশমেন্ট হয়েছে, ইনিশিয়াল পানিশমেন্ট, এটা তো ফাইনাল জাজমেন্ট ভার্ডিক্ট হয়নি। এই কেসগুলোতে যে সেকশনে ওরা চার্জশিটেড হয়েছে 6 বছরের জেল, কিন্তু ইনিশিয়ালি তো সেন্ট্রাল এজেন্সি অনেকটাই করেছে, বাকিটাও করবেন। অনেকেই বলছেন মাথার কাছে কখন পৌঁছবে, তারা হয়তো পৌঁছাবেন। তারা তো কোর্টে বলেছেন যে কোল স্ক্যামে আমরা ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল চার্জশিট দেব। এইভাবে তারা বলবেন, তাদের প্রক্রিয়া রয়েছে। এবং রাজ্য সরকার
তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি যেভাবে বড় বড় লয়ারদেরকে দিয়ে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট একাধিকবার বিভিন্ন মামলায় বাধা দান করেছেন, তাতে তো